বইয়ের মহলার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের পড়ে শোনাবো আফগান লেখক খালেদ হোসেনি রচিত আত্মকথামূলক উপন্যাস দ্য কাইট রানার। বইটি বাংলা অনুবাদ করেছেন শওকত হোসেন। আশা করছি ভালো লাগবে। আজকে পড়ব এর অষ্টম পর্ব, আর আপনাদের উৎসাহে আমি বইটির বাকি পর্বগুলো দিতে শক্তি পাব। তাই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। সেদিন বিকেল ৩টায় আমাদের দেখা করার সময় ঠিক করা হয়েছিল। সময় ঠিক করার দ্রুততা অবাক করে দিয়েছে আমাকে। আমি ভেবেছিলাম দেরি করানো হবে, অনেক প্রশ্ন করা হবে, আমাদের কাগজপত্রও দেখতে চাওয়া হবে হয়তো, কিন্তু আফগানিস্তানের সরকারি কাজকর্মও এখনও কেমন অনায়াসে রয়ে গেছে সেটা আমাকে মনে করে দেওয়া হয়েছে। ফরিদকে কেবল চাবুক গলা একজন তালিবকে বলতে হয়েছে যে সাদা পোশাকের লোকটার সঙ্গে আমার জরুরি আলাপ রয়েছে। ফরিদের সঙ্গে ওর কথা হয়েছে, চাবুক গলা মাথা দুলিয়েছে, মাঠের তরুণের উদ্দেশ্যে চিৎকার করে পশতুনে একটা কিছু বলেছে। লোকটা দৌড়ে দক্ষিণ প্রান্তের গোল পোস্টের দিকে চলে গেছে। ওখানে সানগ্লাসওয়ালা তালিব বয়ান দেওয়া সেই হুজুরের সঙ্গে আলাপ করছিল। ওরা তিনজন কথা বলছে। সানগ্লাসওয়ালা লোকটাকে চোখ তুলে তাকাতে দেখেছি আমি। মাথা ঝুলিয়েছে সে। বার্তাবাহকের কানে কানে কি যেন বলছে। তরুণ সেই বার্তাটা আবার আমাদের কাছে নিয়ে এসেছে। তখনই ঠিক হয়েছে সময়টা বেলা ৩:22। ওয়াজির আকবর খানের একটা সুবিশাল বাড়ির ড্রাইভওয়ের বরাবর ল্যান্ড ক্রুজার নিয়ে এগুলো ফরিদ। ১৫ নম্বর সড়ক, শরিকি মেহমানের অতিথির পথ একটা কম্পাউন্ড ওয়ালের উপর দিয়ে ঝুঁকে পড়া, বইলেও গাছের ছায়ায় গাড়িটা থামালো সে। ইঞ্জিন বন্ধ করে দিল। কিছুক্ষণ অপেক্ষা করলাম আমরা। নিজের আসনে নড়েচড়ে বসে ইগনিশন সুইচে লাগানো চাবি নিয়ে খেলতে লাগলো। বুঝতে পারলাম একটা কিছু বলার প্রস্তুতি নিচ্ছে। আমার মনে হয় গাড়িতেই তোমার জন্য অপেক্ষা করা ভালো হবে, অবশেষে বলল। কণ্ঠে ক্ষমা প্রার্থনার সুর। আমার দিকে তাকাচ্ছে না। এটা এখন তোমার ব্যাপার। আমি ওর বাহু চাপড়ে দিলাম। তোমাকে আমি যা টাকা দিয়েছি তার তুলনায় অনেক করেছো তুমি। তুমি আমার সঙ্গে যাবে এই আশা করিনি আমি। তবে একা যেতেও মন চাইছিল না আমার। বাবা সম্পর্কে যা জেনেছি তা সত্ত্বেও এখনো আমার পাশে থাকলেই ভালো হতো বলে মনে হলো আমার। বাবা তো সোজা সদর দরজা ভেঙে ঢুকে পড়ে তাকে আসল লোকের কাছে নিয়ে যাবার দাবি জানাতো। ওর পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তার দাড়িতেই পেচ্ছাপ করে দিত। কিন্তু অনেক আগেই মারা গেছে বাবা। হেওয়ার্ডের কবরস্থানে আফগান অংশে কবর দেওয়া হয়েছে ওকে। মাত্র গত মাসে সুরাইয়া আর আমি ওর মাথার কাছে ডেইজি আর ফিসিয়া ফুলের তোড়া রেখে এসেছি। এখন আমি একদম একা। গাড়ি থেকে নেমে বাড়িটার লম্বা কাঠের সদর দরজার দিকে পা বাড়ালাম। বেল বাজালাম, কিন্তু কোনো আওয়াজ কানে এলো না। এক মুহূর্ত বাদে অন্য পাশ থেকে কর্কশ কণ্ঠস্বর কানে এলো। কালাশনিকভ ওলা দুজন লোক দরজা খুলল। পেছন ফিরে গাড়িতে বসা থাকা ফরিদের দিকে তাকালাম। মনে মনে বললাম, আমি ফিরে আসছি, কিন্তু তেমন একটা ভরসা করতে পারলাম না কথাটার উপর। সশস্ত্র লোক দুজন আমার আপাদমস্তক তল্লাশি করলো, আমার পায়ের চাপড় দিল, কুচকি চিপে দেখলো। ওদের একজন পশতুতে কি যেন বলল। দুজনই হেসে উঠল। তারপর সামনের গেট দিয়ে ভেতরে পা রাখলাম আমরা। দুই পাহারাদার বেশ ভালোভাবে পরিচর্যা করে লনের উপর দিয়ে আমাকে নিয়ে এগুলো। দেয়াল বরাবর লাগানো এক সারি জেরানিয়াম আর খাট ঝোপের পাশ ঘেঁষে আগে বাড়লো ওরা। উঠোনের শেষ মাথায় একটা পুরনো হ্যান্ডপাম্প পানির কুয়ো। আমার মনে পড়লো জালালাবাদে হুমায়ুন কাকার বাড়িতে ঠিক এমন একটা পানির কুয়ো ছিল। যমজ দুই বোন ফাজিলা ও কারিমা আর আমি একটা নুড়ি পাথর ফেলতাম প্লিক শব্দ শোনার জন্যে। কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠে একটা বিশাল দরাজভাবে সাজানো বাড়িতে ঢুকলাম আমরা। ফয়ে পার হলাম। দেয়ালের গায়ে একটা বিরাট আফগান পতাকা সাঁটানো। লোকগুলো দোতলার একটা রুমে নিয়ে এলো আমাকে। এখানে একজোড়া মিন্ট সবুজ সোফা আর এক কোণে একটা বড় পর্দার টিভি সেট রয়েছে।
দুজনের মধ্যে বয়স্কজন অস্ত্রের ব্যারেল দিয়ে একটা সেফার দিকে ইঙ্গিত করলো। বসে পড়লাম আমি। রুম ছেড়ে বেরিয়ে গেল ওরা। পায়ের ওপর পা তুলে দিলাম আমি, আবার নামালাম। হাঁটুর উপর ঘামে ভেজা হাত রেখে বসে আছি। এতে কি আমাকে সন্ত্রস্ত দেখাচ্ছে? দুহাত একসঙ্গে জড়ো করলাম আমি। মনে হলো এতে আরো খারাপ হয়েছে। এবার আড়াআড়ি ভাবে বুকের উপর হাত রাখলাম। কপালের দুপাশে রক্তের দপদপানি চলছে। একদম নিঃসঙ্গ মনে হচ্ছে নিজেকে। আমার মাথার ভেতরে নানান চিন্তার তুফান চলছে, কিন্তু একেবারেই ভাবতে মন চাইছে না আমার। কারণ আমার মনের সচেতন অংশ জানে নিজেকে যাতে জড়িয়ে ফেলেছি সেটা স্রেফ পাগলামি। আমার স্ত্রীর কাছ থেকে হাজার হাজার মাইল দূরে এমন একটা রুমে বসে আছি যেটাকে হাজতের মতো লাগছে। এক লক্ষ্যের অপেক্ষা করছি, যাকে নিজের চোখে একই দিনে দুজন মানুষকে খুন করতে দেখেছি আমি। এটা পাগলামি, তার চেয়েও খারাপ, অসম্ভব একটা ব্যাপার। খুবই ভালো সম্ভাবনা আছে যে আমি শেষ পর্যন্ত সুরাইয়াকে মাত্র ২৬ বছর বয়সে বিয়েও মানে বিধবা পরিণত করলাম। এটা তুমি নও, আমির। আমার ভেতর থেকে কেউ একজন বলে উঠল, তোমার কোনো সাহস নেই। এভাবে তোমাকে বানানো হয়েছে। সেটা এমন কিছু খারাপ নয়, কারণ তোমার একটা গুণ হচ্ছে এ নিয়ে নিজেকে কখনো চোখ ঠাউরাওনি তুমি। এ ব্যাপারে নয়, কাপুরুষতা বিচার বিবেচনার সঙ্গে এলে তাতে কোনো দোষ নেই, কিন্তু কাপুরুষ যখন নিজের পরিচয় ভুলে যেতে শুরু করে তাকে খোদা ছাড়া আর কারো বাঁচানোর উপায় থাকে না। সুপার পাশে একটা কফি টেবিল রয়েছে। পায়াটা ইংরেজি এক্স আকৃতির ধাতব পায়াগুলো যেখানে মিলেছে সেখানে ওয়ালনাট আকৃতির তামার বল রিংটাকে অলঙ্কৃত করেছে। এরকম একটা টেবিল আগেও দেখেছি কোথায়। তারপর মনে পড়ল পেশোয়ারের জনাকীর্ণ সেই চায়ের দোকানে। সে রাতে হাঁটতে বের হয়েছিলাম আমি। টেবিলের উপর এক বাটি আঙ্গুর রাখা। একটা আঙ্গুর ছিঁড়ে মুখে দিলাম। মাথার ভেতর কণ্ঠস্বরটাকে থামানোর জন্য একটা কিছু, যে কোনো কিছু দিয়ে নিজেকে ব্যস্ত রাখার দরকার ছিল। আঙ্গুরটা মিষ্টি, আর একটা আঙ্গুর ছেড়ে নিলাম আমি। এটাই অনেক দীর্ঘ সময়ের জন্য আমার শেষ শক্ত খাবার হতে যাচ্ছে। ভাবতে পারিনি। দরজা খুলে গেল। সে দুজন সশস্ত্র লোকও ভেতরে ঢুকলো। ওদের দুজনের মাঝখানে সেই সাদা পোশাকের তালিম। এখনো জন লেনন সানগ্লাস পরে আছে চোখে। দেখে মনে হচ্ছে চওড়া কাঁধের নতুন কালের কোনো মরমী গুরু। আমার সামনে একটা সিটে বসলো সে। আর্মরেস্টের উপর হাত রাখলো। অনেকক্ষণ কিছু বলল না, স্রেফ বসে রইল। আমাকে মাপছে। লক্ষ্য করছে এক হাতে সোফার নকশায় তাল ঠুকছে, অন্য হাতে কোয়েজ রং তসবিদানা গুনছে। এখন সাদা জামার উপর একটা কালো ভেস্ট পরেছে সে। হাতে সোনার ঘড়ি। তার বাম হাতে রক্তের একটা ছোপ চোখে পড়ল। সেদিন বেশ আগে মৃত্যুদণ্ড কার্যকর করার এত পরেও সে পোশাক পাল্টায়নি দেখে হতবাক হয়ে গেলাম। সময় সময় তার মুক্ত হাতটা বাতাসে ভাসছে। মোটা মোটা আঙ্গুলগুলো কি যেন তাড়ানোর চেষ্টা করছে। ওপর নিচে আশেপাশে ধীর আঘাত করার ভঙ্গি করছে, যেন অদৃশ্য কোনো পোষা জানোয়ারকে আদর করছে। তার শার্টের একটা হাতা সরে যেতেই বাহুর উপর একটা দাগ দেখতে পেলাম। সান ফ্রান্সিসকোর বিষণ্ণ গলির উদ্বাস্তুদের হাতেও এই ধরনের দাগ দেখেছি আমি। অন্য দুজন লোকের চেয়ে তার গায়ের রং ঢের হালকা, প্রায় পাণ্ডুর বর্ণ। কালো পাগড়ির ঠিক প্রান্তে খামের একটা পর্দা দেখা যাচ্ছে। অন্যদিকে অন্যদের মতো বুক পর্যন্ত নেমে আসা তার দাড়িও হালকা রঙের। সালাম আলাইকুম, বলল সে। সালাম। এখন ওসব বাদ দিতে পারো তুমি, বলল সে। মাফ করবে? সশস্ত্র লোকদের একজনের দিকে হাতের আঙুল ঘোরালো সে, ইশারা করলো। হঠাৎ আমার গাল ব্যথা করে উঠল। পাহারাদার আমার দাড়ি ধরে ওপর নিচে টানাটানি শুরু করে দিয়েছে। হাসলো তালিব। ইদানিং আমার দেখা বেশ ভালো মাল। তবে এভাবেই বেশি ভালো মনে হয় আমার। তোমার কি মনে হয়? আঙুল ঘুরালো সে। মটকালো। মুঠি করছে আবার খুলছে। তো ইনশাল্লাহ আজকের শো উপভোগ করেছো নিশ্চয়ই। তাই কি ছিল সেটা? বললাম। গাল ডলছি। আশা করলাম গলার স্বরে আমার ভেতরের আতঙ্ক প্রকাশ পেয়ে যায়নি। ভাই আমার,
প্রকাশ্য বিচার হচ্ছে সবচেয়ে বড় শো, নাটক, সাসপেন্স এবং সবচেয়ে সেরা গণশিক্ষা। আবার আঙ্গুল ফোটালো সে। দুই তালিবের মধ্যে অপেক্ষাকৃত তরুণ তালিব তাকে সিগারেট ধরিয়ে দিল। তালিব হাসল, আপন মনে বিড়বিড় করে বলল কি যেন, হাত কাঁপছে তার, সিগারেটটা প্রায় ফেলেই দিচ্ছিল। তবে আসল মজা দেখতে হলে তোমার উচিত ছিল আমার সঙ্গে 1998 সালে মাজারে থাকা। ওটা ছিল আসল মজা। দুঃখিত। তুমি জানো, ওদের কুকুর বেড়ালের হাতে ছেড়ে এসেছি আমরা। এবার বুঝলাম কোন দিকে যাচ্ছে সে। উঠে দাঁড়ালো সে, সোফাকে ঘিরে বার 2 চক্কর দিল, আবার বসলো। দ্রুত কথা বলল সে, প্রত্যেকটা ঘরে গিয়েছি আমরা, পুরুষ আর ছেলেদের ডেকে বের করে এনেছি, ওদের পরিবারের চোখের সামনে গুলি করে মেরেছি, দেখতে দিয়েছি ওদের মনে করিয়ে দিয়েছি ওরা আসলে কারা, কোথায় ওদের ঠিকানা। এখন রীতিমতো হাঁপাচ্ছে সে। অনেক সময় দরজা ভেঙে ওদের বাড়ির ভেতর ঢুকে পড়েছে, তারপর মেশিন গানের বেরোলে ঘুরিয়ে একটানা গুলি চালিয়ে গেছে, যতক্ষণ না গুলির ধোঁয়া আমার চোখ অন্ধ করে দিয়েছে। আমার দিকে ঝুলে এলো সে, যেন গোপন কথা জানাতে চায়। না করা পর্যন্ত মুক্তি দেওয়া কথাটার মানে বুঝবে না। টার্গেট ভরা একটা রুমে দাঁড়িয়ে অপরাধ বা অনুতাপের অনুভূতি থেকে মুক্ত অবস্থায় একটানা গুলি চালাতে পারা। তোমার জানা থাকা তুমি সৎ, ভালো আর ভদ্র, খোদার কাজ করছো এটা জানা রীতিমতো শ্বাসরুদ্ধকর। একটা তাসবিহ দানায় চুমু খেলো সে, মাথা কাত করলো। তোমার মনে আছে জাভিদ? হ্যাঁ আগা সাহেব, বলল অপেক্ষাকৃত তরুণ প্রহরী। কিভাবে ভুলতে পারি? খবর কাগজে মাজারি শরীফের হত্যাযজ্ঞের কথা পড়েছি আমি। তালিবানরা মাজার দখল করে নেয়ার পরপরই এই ঘটনা ঘটে। এটা ছিল শেষ পতন ঘটা শহরগুলোর একটা। মনে আছে রক্তহীন নাস্তার টেবিল, ফ্যাকাশে চেহারায় লেখাটা আমার হাতে তুলে দিয়েছিল সুরাইয়া। বাড়ি বাড়ি গেছি, কেবল নামাজ আর খাওয়ার সময় বিরতি দিয়েছি, বলল তালিব। বেশ, আমাদের সাথে কথার কথা বলছে সে, যে কোনো পার্টির বর্ণনা দিচ্ছে। লাশগুলো রাস্তায় ফেলে রেখেছি আমরা, ওদের পরিবার চুরি করে লাশ ঘরে নিয়ে যাবার চেষ্টা করেছে, ওদেরও গুলি করেছি আমরা। দিনের পর দিন ওদের রাস্তায় ফেলে রেখেছি, কুকুরের খাবার হিসেবে রেখে দিয়েছি, কুকুরের জন্য কুকুর। সিগারেটটা দুমড়ে ফেললো সে, কাঁপা কাঁপা হাতে চোখ ডলল। তুমি আমেরিকা থেকে এসেছো? হ্যাঁ। ওই বেশ্যাটা এখন কেমন আছে? হঠাৎ পেশাবের চাপ বোধ করলাম আমি, মনে মনে প্রার্থনা করলাম এটা কেটে যাবে। একটা ছেলেকে খুঁজছি আমি। সবাই কি তাই খুঁজছে না? বলল সে। কালাশনিকভ ওয়ালা লোকগুলো হেসে উঠল, ওদের দাঁতে সবুজ নাচপারের দাগ। আমি যতদূর জানি সে এখানে তোমার কাছে আছে, বললাম আমি। ওর নাম সোহরাব। তোমাকে একটা কথা জিজ্ঞেস করেছি, ওই পেশাটা নিয়ে কি করছো? তুমি এখানে নেই কেন? তুমি তোমার মুসলিম ভাইদের সঙ্গে এখান থেকে দেশ সেবা করছো না কেন? অনেকদিন আগে থেকেই দূরে আছি আমি, এছাড়া বলার মতো আর কিছু খুঁজে পেলাম না। মাথার ভেতরটা উত্তপ্ত ঠেকছে। 2 হাঁটু এক করলাম আমি, ব্লাডার সামলে রাখার চেষ্টা করছি। দরজার পাশে দাঁড়ানো লোক দুটোর দিকে তাকালো তালিব। এটা একটা জবাব হলো? তাদের জিজ্ঞেস করলো সে। না আগা সাহেব, হাসি মুখে একসঙ্গে বলল ওরা। আমার দিকে চোখ ফেরালো সে, কাঁধ ছাকালো। ওরা বলছে এটা জবাব হয়নি। সিগারেটে লম্বা একটা টান দিল সে। আমার দলের লোকজন বলে বিশ্বাসঘাতকতার মতোই পাপ। বিশ্বাসঘাতকতার জন্য তোমাকে গ্রেপ্তার করাতে পারতাম আমি, এমনকি গুলি করতে পারতাম। এটা কি তোমাকে ভয় পাইয়ে দিচ্ছে? আমি শুধু ছেলেটার জন্য এখানে এসেছি। তোমাকে ভয় পাইয়ে দিচ্ছে কিনা? হ্যাঁ, দেওয়া উচিত, বলল সে। সুরাইয়ার কথা ভাবলাম আমি, স্বস্তি বোধ হলো। ওর কাস্তে আকৃতির জন্মদাগ, কাঁধের রাজকীয় বাঁক, উজ্জ্বল চোখ জোড়ার কথা ভাবলাম আমাদের বিয়ের প্রথম রাতের কথা। সবুজ পর্দার আড়ালের আয়নার একে অপরের প্রতিবিম্ব দেখলাম। আমি ফিসফিস করে ওকে ভালোবাসার কথা বলার সময় ওর চেহারা লাল হয়ে উঠেছিল, সে কথা ভাবলাম। আমরা দুজন নেচে নেচে ঘুরে ঘুরে একটা পুরনো আফগান গান গেয়েছিলাম। সবাই তাকিয়ে তাকিয়ে দেখেছিল, হাততালি দিচ্ছিল। দুনিয়াটা পরিণত হয়েছিল ফুল পোশাক, টক্সিডো আর হাসি হাসি মুখের একটা ঝলকে।
একটা কিছু বলছিল তালিব, মাফ করবে। বললাম, ওকে দেখতে চাও? আমার ছেলেটাকে দেখতে চাও নাকি? শেষ কথাটা বলার সময় তার উপরের ঠোঁটটা ভেঙচি কটার ভঙ্গিতে পেকে উঠল। হ্যাঁ। রুম ছেড়ে বের হয়ে গেল পাহারাদাররা। একটা দরজা খুলে যাবার শব্দ পেলাম। কঠিন কণ্ঠে প্রস্তুত একজন পাহারাদারকে একটা কিছু বলতে শুনলাম। তারপর পায়ের শব্দে পদক্ষেপের নূপুরের আওয়াজ। আমি আর হাসান সারি নতে এক বাঁদরওয়ালার পিছু নিতাম। মনে পড়ে গেল সে কথা। নাচ দেখার জন্য আমাদের হাত খরচা থেকে 1 রুপিয়া দিতাম তাকে। তার বাঁদরের গলার ঘণ্টা ঠিক একই রকম শব্দ করত। এবার দরজা খুলে ভেতরে এলো পাহারাদার। একটা স্টেরিও, একটা বুম বক্স নিয়ে এসেছে সে। তার পেছনে ঢিলাঢালা সোফার নীল পিরহান তাম্বান পরা একটা ছেলে। মিলটা শ্বাসরুদ্ধকর, হতবুদ্ধিকর। রহিম খানের পোলারয়েডের ওপর প্রতি সুবিচার করিনি। বাবার গোলাকার চাঁদের মতো চেহারা পেয়েছে ছেলেটা। একই রকম সোচালো থুতনি, পাকানো ঝিনুকের মতো কান, সেই একই রকম হালকা পাতলা কাঠামো। আমার ছেলেটার চাইনিজ সেই পুতুলটার চেহারা। সেই শীতকালগুলোয় তাস খেলার সময়গুলো মেলে ধরলাম। গরমকালে আমার বাবার বাড়ির ছাদে মশারির নিচে ঘুমানোর সময় জালের পেছনে যে চেহারা দেখা যেত, ওর মাথা কামানো, মাস্কারায় গাঢ় হয়ে আছে চোখ জোড়া, অস্বাভাবিকভাবে পাউডার লাগানো, চেহারা লাল হয়ে আছে। রুমের মাঝখানে এসে দাঁড়াতেই গোড়ালিতে বাঁধা নূপুরের আওয়াজ থেমে গেল। আমার উপর এসে পড়ল তার চোখ। একটু ক্ষণস্থায়ী হলো। তারপর দৃষ্টি ফিরিয়ে নিল সে। নগ্ন পায়ের দিকে তাকিয়ে রইল। পাহারাদারদের একজন একটা বোতাম চাপ দিল। সঙ্গে সঙ্গে সারা ঘর প্রস্তুত গানের ভরে উঠল। তবলা, হারমোনিয়াম আর দিলরুবার শীষ। ভাবলাম, তালিবানদের কানে যতক্ষণ সুধা ঢালছে ততক্ষণ হয়তো গান শোনা গুনাহার কাজ নয়। 3জন লোক হাততালি দিতে শুরু করলো। দুহাত উঁচু করে আস্তে আস্তে ঘুরতে শুরু করলো সৌরভ। পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে মোহনীয় ভঙ্গিতে পাক খেতে খেতে হাঁটু গেড়ে বসলো। তারপর আবার সোজা হলো, আবার পাক খেল। ওর কচি কচি হাতজোড়া কবজির কাছে মোচড় খাচ্ছে। গিটের মটকা ফাটছে। পেন্ডুলামের মতো এপাশ ওপাশ দোল খাচ্ছে ওর মাথা। মেঝেতে তাল ঠুকতে লাগলো ওর পা। তবলার তালে তালে নিখুঁতভাবে বাজতে লাগলো পায়ের নূপুর। চোখ বন্ধ করে রেখেছ। মাশাল্লাহ, চিৎকার করে উঠল ওরা। সাবাস সাবাস। 2 পাহারাদার শেষ দিয়ে হেসে উঠল। সাদা পোশাকের তালিব বাজনার তালে তালে সামনে পেছনে মাথা দোলাচ্ছে। বেঞ্চি কাটার ভঙ্গিতে ফাঁক হয়ে আছে তার ঠোঁট। চোখ বুঝে চক্কর মেরে নাচছে সৌরভ। বাজনা না থামা পর্যন্ত নেচে গেল। গানের শেষ কথার সঙ্গে তাল মিলিয়ে মেঝেতে পা ঠুকছে। শেষবারের মতো বেজে উঠল ওর পায়ের নূপুর। ঘূর্ণির মাঝখানেই থমকে দাঁড়ালো সে। বায়া বায়া, আহা ছেলে আমার, বলে উঠল তালিব। সৌরভকে কাছে ডাকলো। ওর কাছে গেল সৌরভ, মাথা নামিয়ে রেখেছে। লোকটার 2 উরুর মাঝখানে দাঁড়ালো। ছেলেটাকে জড়িয়ে ধরল তালিব। কত বুদ্ধি ওর না, আমার হাজারা ছেলেটা, বলল সে। ছেলেটার পেটের উপর দিয়ে পিছলে নেমে এলো তার হাত। আবার উঠল, বগল তলায় হাত চালালো। এক পাহারাদার আরেকজনকে কনুই দিয়ে ঠেলা মেরে দাঁত খেঁচালো। ওদের চলে যেতে বলল তালিব। জি আগা সাহেব, চলে গেল বলে চলে গেল ওরা। ছেলেটাকে উল্টো দিকে ঘোরালো তালিব। ফলে আমার মুখোমুখি হলো সে। সৌরভের পেট জড়িয়ে ধরল সে। ওর কাঁধের ওপর থুতনি রাখলো। নিজের পায়ের দিকে তাকিয়ে রইল সৌরভ, তবে বারবার চোরা চোখে আমার দিকে তাকাচ্ছে। আস্তে আস্তে ছেলেটার পেটের ওপর হাত বোলাতে লাগলো লোকটা। আমি ভাবছি সৌরভের কাঁধের ওপর দিয়ে আমার দিকে তাকিয়ে থেকে বলল তালিব। তার চোখ জোড়া রক্তের মতো লাল হয়ে আছে। বুড়ো বাবালুর আসলে কি হয়েছে শেষ পর্যন্ত? প্রশ্নটা যেন হাতুড়ির মতো আমার কপালের ঠিক মাঝখানে আঘাত করল। বুঝতে পারলাম আমার চোখ মুখ সাদা হয়ে গেছে। পাজোড়া ঠান্ডা অসাড় হয়ে এলো। অট্ট হাসি দিল সে। তুমি কি ভেবেছিলে নকল দাড়ি লাগালে আর তোমাকে চিনতে পারবো না? তাহলে আমার সম্পর্কে একটা কথা শোনো, যা কোনোদিনই জানতে না তুমি। আমি কখনো কারো চেহারা ভুলি না, কখনোই না। সৌরভের কানে ঠোঁট মুছল সে। চোখ রইল আমার দিকে। শুনেছি তোমার বাবা মারা গেছে। চুপ চুপ। আমি সবসময় তার মোকাবেলা করার কথা ভেবেছি, কিন্তু মনে হচ্ছে
তার এই ডরপুক ছেলেটাকেই বেছে নিতে হবে। এবার সানগ্লাস খুলে ফেললো সে। রক্তরাঙা চোখে আমার চোখের দিকে তাকালো। শ্বাস নেওয়ার চেষ্টা করলাম, পারলাম না। চোখের পাতা ফেলার চেষ্টা করলাম, তাও পারলাম না। মুহূর্তটাকে কেমন যেন পরাবাস্তব বলে মনে হতে লাগলো। না না, ঠিক পরাবাস্তব নয়, অসম্ভব। আমার শ্বাস রুদ্ধ করে দিয়েছে, আমার চারপাশের জগৎকে থমকে দিয়েছে। আমার মুখ চোখ জ্বলছে। অচল পয়সা নিয়ে পুরনো প্রবাদটা যেন কি আমার অতীত ঠিক তেমন বারবার দেখা দিচ্ছে। মনের গভীর প্রদেশে থেকে তার নাম উঠে এলো। সেটা উচ্চারণ করতে চাইলাম না আমি, যেন নামটা উচ্চারণ করলেই সে এসে হাজির হবে এখানে। কিন্তু সে তো আগে থেকেই এখানে এসে পড়েছে, রক্ত মাংসে, আমার থেকে 10 ফুটেরও কম দূরত্বে। এতগুলো বছর পরে আমার ঠোঁট ফুঁড়ে তার নাম বের হয়ে এলো। আসিফ আমির জান, তুমি এখানে কি করছো? জিজ্ঞেস করলাম। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম প্রশ্নটা কেমন মারাত্মক বোকার মতো হয়ে গেছে, কিন্তু তারপরে অন্য কিছু বলার মতো ভেবে পেলাম না। আমি? একটা ভুরু বাঁকালো আছে। আমি তো আমার মতোই আছি। প্রশ্ন হচ্ছে তুমি এখানে কি করছো? আগেই বললাম। গলা কাঁপছে আমার। না কাঁপলেই ভালো ছিল ভাবলাম। আমার শরীরের মাংস হাড়ের সঙ্গে মিশে যাচ্ছে না। বললাম মনে মনে, ছেলেটা? হ্যাঁ, কেন? তোমাকে ওর জন্য টাকা দেব। বললাম। টাকা আনতে পারবো আমি? টাকা? বলল আসিফ। হাসলো বোকার মতো। রকিংহ্যামের কথা কখনো শুনেছ? পশ্চিম অস্ট্রেলিয়ায় এক টুকরো বেহেশত। দেখা দরকার ছিল তোমার। মাইলের পর মাইল বিচ, সবুজ পানি, নীল আকাশ। বাবা মা ওখানে থাকে। একটা বিচ ফ্রন্ট ভিলার পেছনের একটা গলফ কোর্স আর একটা ছোট লেক আছে। রোজ গলফ খেলে বাবা। মা আবার টেনিস পছন্দ করে। বাবা বলে মায়ের ব্যাকহ্যান্ড নাকি মারাত্মক। একটা আফগান রেস্তোরাঁ আর দুটো জুয়েলারি দোকানের মালিক ওরা। দুটো ব্যবসায় দারুণ চলছে। একটা লাল আঙ্গুর ছিঁড়ে নিল সে, সোহাগ ভরে সোহরাবের মুখে তুলে দিল। তো আমার টাকা লাগলে ওদেরই বলবো টাকা পাঠাতে। সোহরাবের ঘাড়ের এক পাশে চুমু খেলো সে। একটু কুকড়ে গেল ছেলেটা, আবার চোখ বুঝল। তাছাড়া আমি টাকার জন্য সুরভিদের বিরুদ্ধে যুদ্ধ করিনি, টাকার জন্য তালিবানেও যোগ দেইনি। কেন যোগ দিয়েছ জানতে চাও? আমার ঠোঁট শুকিয়ে গেছে। জিভ দিয়ে ঠোঁট ভেজালাম। জিভও শুকিয়ে গেছে। তোমার তেষ্টা পেয়েছে? তুষ্টির সঙ্গে হাসলো আসিফ। না, আমারও তা মনে হয় না। ঠিকই আছে আমি, বললাম। আসল কথা হলো পুরো ঘরটা এখন নিদারুণ উত্তপ্ত হয়ে উঠেছে। শরীরের প্রত্যেকটা রোমকূপ থেকে দর দর করে ঘাম বের হয়ে আসছে। গা চুলবুল করছে। সত্যি কি এমন ঘটনা ঘটেছে? সত্যি সত্যি কি আমি আসিফের সামনে বসে আছি? তোমার যেমন মর্জি, বলল সে। যাকগে, কি যেন বলছিলাম? ও হ্যাঁ, কিভাবে তালিবানে যোগ দিলাম আমি। বেশ, তোমার নিশ্চয় মনে আছে তেমন একটা ধার্মিক ছিলাম না আমি। কিন্তু একদিন একটা এপিফ্যানি হলো আমার জীবনে। জেলের ঘটনা শুনতে চাও? কিছু বললাম না। বেশ, বলছি তোমাকে, বলল সে। 1989 সালে বাবরা কারমাল ক্ষমতা নেয়ার পরপরই কিছুদিন পোলেহের চারখিতে জেলে থাকতে হয়েছিল আমাকে। একদিন রাতে একদল পারচামি সৈন্য আমাদের বাড়িতে হানা দিয়ে বন্দুকের মুখে বাবা আর আমাকে ওদের সঙ্গে যাবার হুকুম দেয়। তারই ফলে ওখানে যেতে হয়েছিল। হারামজাদারা কোনো কারণ দেখায়নি, মায়ের প্রশ্নেরও কোনো জবাব দেয়নি। এটা অবশ্য কোনো রহস্যজনক কিছু না। সবাই জানে কমিউনিস্টদের কোনো জাত নেই, নামজাতহীন গরিব ঘর থেকে এসেছে ওরা। সৌরভীরা আসার আগে যেসব কুত্তার আমাদের জুতো চাটারও যোগ্যতা ছিল না, তারাই বন্দুকের মুখে এখন আমাকে হুকুম করছিল। ওদের লেপেলে পাটচামি পতাকা বুর্জুয়াদের পতন নিয়ে কথা বলছে। এমন ভাব করছে যেন ওরাই আসল জাতের মানুষ। সব জায়গায় এসব ঘটছে। বড় লোকদের পাকড়াও করে জেলে ঢোকাও, কমরেডদের সামনে একটা নজির তুলে ধরো। সে যা হোক, একটা রেফ্রিজারেটরের সামনে ছেলে ঠাসাঠাসি করে 6 জন ছিলাম আমরা। রোজ রাতে আধা হাজারা আধা উজবেক এক কমান্ড্যান্ট পচা গাধার মতো হাসি দিয়ে কোনো একজন হাজতিকে সেল থেকে বের করে নিয়ে যেত। তারপর চোখ মুখ ঘেমে একসার না হওয়া পর্যন্ত বেধড়ক মেরে চলতো তাকে। তারপর একটা সিগারেট ধরতো সে, হাড় ফোটাতো, চলে যেত। তারপর পরের রাতে আবার অন্য কাউকে বেছে নিত সে।
এর চেয়ে খারাপ সময় আর হয় না। 3 দিন ধরে রক্ত পেচ্ছাপ করছিলাম আমি, কিডনির পাথর। তোমার যদি এমন কখনো না হয়ে থাকে তো আমার কাছে শোনো, এর চেয়ে জঘন্য ব্যথা আর হতে পারে না। মায়েরও ছিল রোগটা, মনে হচ্ছে আমাকে একবার বলেছিল কিডনির পাথরের ব্যথা সহ্য করার চেয়ে বরং আবার বাচ্চা জন্ম দিতে রাজি আছে ও। যা হোক, কি করার ছিল আমার? জোর করে ওরা আমাকে বের করে নিয়ে এলো। তারপর লাথি হাঁকাতে শুরু করলো সে। লাথি মারার এই খেলাটার জন্য আগার দিকে ইস্পাতের ফলা লাগানো হাঁটু অব্দি উঁচু বুট জুতো পায়ে দিয়ে দিত সে। আমার ওপর কাজে লাগালো সে ওগুলো। আমি তো চিৎকার করেই যাচ্ছি, আর সেও লাথি মেরে যাচ্ছে। তারপর আচমকা আমার বাম দিকের কিডনির উপর লাথি বসিয়ে দিল সে। পাথরটা বের হয়ে গেল। ঠিক এইরকমই। ওহ, কি যে স্বস্তি! হেসে উঠল আসা। আমি চিৎকার দিয়ে উঠলাম, আল্লাহু আকবার। আমাকে আরো জোরে লাথি মারলো সে। হাসতে শুরু করে দিলাম আমি। খেপে গিয়ে আরো জোরে মারতে লাগলো সে আমাকে। সে আমাকে যত জোরে মারে আমিও তত জোরে হাসি। হাসতে থাকা অবস্থাতে আমাকে ছেলে পরে দিল সে। আমি অবিরাম হেসেই চললাম, কারণ আমি তখন বুঝে গেছি খোদার কাছ থেকে ওহী এসে গেছে আমার কাছে। আমার পক্ষেই আছেন তিনি। একটা বিশেষ কারণে আমাকে বাঁচিয়ে রাখতে চান তিনি। কি জানো, কয়েক বছর পরে সেই কমান্ড্যান্টের দেখা পেয়ে যাই আমি যুদ্ধক্ষেত্রে। খোদার লীলা বোঝা দেয়। মাইমানাহার ঠিক বাইরেই একটা ট্রেন সেট তাকে পাই আমি। বুকে একটা শার্প নেলের আঘাতের ফলে রক্তক্ষরণ হচ্ছিল তার। সে বুটজোড়াই ছিল তার পায়ে। আমার কথা মনে আছে কিনা জিজ্ঞেস করলাম তাকে। বলল না। ওকেও সেই কথাই বললাম যা তোমাকে বলেছি। আমি কখনো কারো চেহারা ভুলি না। ব্যাটার পিছিতে গুলি করলাম আমি। তখন থেকেই একটা মিশনে আছি আমি। তা মিশনটা কি? নিজেকে বলতে শুনলাম। ব্যভিচারীদের পাথর ছোড়া, ছোট ছেলেদের ধর্ষণ করা, হাই হিল পায়ে দেওয়ার কারণে মেয়েদের চাবুক মারা, হাজারাদের হত্যা করা, সবই ইসলামের নামে। আমি রাশ টানার আগেই কথাগুলো হড়হড় করে বের হয়ে এলো আমার মুখ দিয়ে। কথাগুলো আবার ফিরিয়ে নিতে পারলে, গিলে ফেলতে পারলে ভালো হতো, কিন্তু বলা হয়ে গেছে। আমি সীমা অতিক্রম করে ফেলেছি। জীবিত বের হয়ে যাবার যাও একটু আশা ছিল, সেই আশাটুকু কথাগুলো উচ্চারণের সাথে সাথে উধাও হয়ে গেল। নিমিষের জন্য আসিফের চেহারা বিস্ময়ের একটা ছাপ পড়েই উধাও হয়ে গেল। মনে হচ্ছে ব্যাপারটা শেষ পর্যন্ত উপভোগ্য হয়ে উঠতে যাচ্ছে। চাপা হাসি দিয়ে বলল সে, তবে তোমার মতো বেঈমানরা বোঝে না এমন কিছু বিষয় আছে। যেমন? বেঁকে গেল আসিফের ভ্রুজোড়া। যেমন তোমাদের মতো লোকদের মনের অহংকার, তোমাদের ভাষা আফগানিস্তান আবর্জনায় ভরা কোনো বিরাট ম্যানশনের মতো কাউকে এই আবর্জনা সাফ করতে হবে। সে কাজটা মাজারে করেছিল তোমরা, ঘরে ঘরে গিয়ে আবর্জনা সাফ করেছিলে। ঠিক ধরেছ। পশ্চিমে এটার একটা নাম আছে বললাম। ওকে ওরা বলে জাতিগত শুদ্ধি অভিযান। তাই? উজ্জ্বল হয়ে উঠল আসিফের চেহারা। জাতিগত শুদ্ধি অভিযান কথাটা আমার পছন্দ হয়েছে, বেশ ভালো লেগেছে। আমি শুধু এই ছেলেটাকেই চাই। জাতিগত শুদ্ধি অভিযান বিড়বিড় করে বলতে লাগলো আসিফ। স্বাদ নিচ্ছে কথাটা। আমি ছেলেটাকে চাই, আবার বললাম। চকিতে আমার দিকে ফিরল সৌরভের দৃষ্টি। কসাইয়ের কবলে পড়া ভেড়ার দৃষ্টি এটা। ওদের চোখেও মাস্কারা লাগানো থাকতো। মনে আছে ঈদে কুরবানের সময় আমাদের পেছনের উঠোনে মোল্লা ভেড়ার চোখে দরাজভাবে মাস্কারা লাগাতো। গলা কাটার আগে ওটাকে চিনির একটা দলা খাওয়াতো। সোহরাবের চোখে আবেদন দেখতে পেয়েছি বলে মনে হলো আমার। কারণটা বলো আমায়, বলল আসিফ। দাঁত দিয়ে সৌরভের কানের লতি কামড়াচ্ছে সে। ছেড়ে দিল। ভুরু দিয়ে ঘামের ফোঁটা গড়িয়ে নামছে। সেটা আমার ব্যাপার। ওর সঙ্গে কি করতে চাও? বলল সে। কপট হাসি দিল। অথবা ওকে কি করবে? জঘন্য, বললাম। কিভাবে জানো তুমি? চেষ্টা করে দেখেছ? ওকে আরো ভালো কোনো জায়গায় নিয়ে যেতে চাই। কারণটা বলো আমায়। সেটা আমার ব্যাপার, বললাম। জানি না কি কারণে এমন চাচা ছোলা হয়ে উঠেছিলাম। হয়তো মনে হয়েছিল যে মরতে চলেছি। ভাবছি, বলল আসিফ। ভাবছি কেন এতটা পথ ভেঙে এসেছো তুমি? আমির, একটা হাজারার জন্য এত দূর এসেছো? কেন এখানে এসেছো তুমি? আসলে কেন এসেছো? আমার নিজস্ব কারণ আছে, বললাম। ঠিক আছে তাহলে, দাঁত খিচিয়ে বলল আসিফ। সৌরভের পিঠে ঠেলা দিয়ে ওকে সোজা টেবিলের দিকে পাঠিয়ে দিল। উল্টে পড়ে গেল টেবিলটা, আঙুরের থোকাগুলো ছিটকে গেল।
ওগুলোর পায়াগুলো উপর মুখ থুবড়ে পড়ল সোহরাব। আঙুরের রসে শার্ট ভরে গেল। টেবিলের পায়াগুলো তামার বলের ভেতর দিয়ে বের হয়ে এসে এখন ছাদের দিকে তাকিয়ে আছে। তবে নিয়ে যাও ওকে, বলল আসিফ। সোহরাবকে উঠে দাঁড়াতে সাহায্য করলাম আমি। ওর প্যান্টের সঙ্গে নৌকার গায়ে শামুকের মতো লেপ্টে থাকা থেতলানো আঙুরগুলো ছেড়ে ফেললাম। নিয়ে যাও ওকে, দরজার দিকে ইঙ্গিত করে বলল আসিফ। সোহরাবের হাত ধরলাম আমি। একেবারে কচি হাত, চামড়া শুকানো, কড়া পড়া। ওর আঙুলগুলো নড়ে উঠল। আমার হাত জড়িয়ে ধরল। আবার সেই ছবির সোহরাবকে দেখতে পেলাম আমি। হাসানের পা যেভাবে জড়িয়ে ধরেছিল, বাবার কোমরের কাছে রাখা ওর হাত, মাথা, ওরা দুজনই হাসছিল। আমরা ঘরের ভেতর দিয়ে এগোনোর সময় নুপুর বেজে উঠল। দরজা পর্যন্ত এগোতে পারলাম আমরা। অবশ্য আমি একথা বলিনি যে বিনে পয়সায় ওকে নিয়ে যেতে পারবে তুমি। ঘুরে দাঁড়ালাম আমি। কি চাও তুমি? ওকে আয় করে নিতে হবে তোমাকে। কি চাও তুমি? আমাদের কিছু বকেয়া কাজ রয়ে গেছে, তোমার আর আমার, বলল আসিফ। মনে আছে না তোমার? উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন ছিল না তার। দাউদ খান বাদশাহকে গদিচ্যুত করার পরের দিনের কথা জীবনেও ভুলব না আমি। সারা জীবন যখনই দাউদ খানের নাম শুনেছি, তখনই হাসান ওর গুলতিটা আসিফের দিকে তাক করে রেখেছে দেখতে পেয়েছি আমি। হাসান বলেছে, গোশখোর আসিফের বদলে সবাই তাকে কানা আসিফ ডাকতে শুরু করবে। হাসানের সাহস দেখে কতটা গর্বিত হয়েছিলাম এখনো মনে আছে আমার। পিছু হটেছিল আসিফ, বলেছিল শেষ পর্যন্ত তোমাদের দুজনকে কায়দা মতো পাবে সে। হাসানের বেলায় সেই কথা রেখেছে, এবার আমার পালা। ঠিক আছে, বললাম। এছাড়া আর কি বলতে হবে বুঝতে পারলাম না। আমি তার অনুকম্পা চাইতে পারবো না, সেটা কেবল পরিস্থিতি তার কাছে আরো মজাদার করে তুলবে। পাহারাদারদের আবার তলব করলো আসিফ। আমার কথা শোনো, ওদের বলল সে। একটু পরে এই দরজাটা আটকে দিচ্ছি আমি। তারপর ও আর আমি একটা পুরনো লেনদেন চুকাবো। তোমাদের কানে যাই যাক না কেন, ভেতরে আসবে না। কানে গেছে আমার কথা, ভেতরে ঢুকবে না। মাথা দোলালো দুই পাহারাদার। একবার আমার দিকে, আরেকবার আসিফের দিকে তাকালো। জি আগা সাহেব। ব্যাপারটা চুকে যাবার পর আমাদের মধ্যে মাত্র একজন এই রুম থেকে জ্যান্ত বের হয়ে যাবে, বলল আসিফ। যদি ও বের হয় তাহলে বুঝতে হবে মুক্তি অর্জন করেছে সে, ওকে চলে যেতে দেবে। বোঝা গেছে? বয়স্ক পাহারাদারটি এক পা থেকে আরেক পায়ে দেহের ভর বদল করলো। কিন্তু আগা সাহেব, ও বের হলে ওকে তোমরা চলে যেতে দেবে, চিৎকার করে উঠল আসিফ। কুঁকড়ে গেল লোক দুজন। তবে সায় দিল। চলে যাবার জন্য ঘুরে দাঁড়ালো ওরা। সৌরভের দিকে হাত বাড়লো ওদের একজন। ওকে রেখে যাও, বলল আসিফ। দেখুক, ছোট ছেলেদের একটা শিক্ষা পাওয়া দরকার। চলে গেল পাহারাদাররা। তসবি নামিয়ে রাখলো আসিফ। কালো পোশাকের বুক পকেটে হাত ঢোকালো। পকেট থেকে বের করে আনা জিনিসটা আমাকে একটুও অবাক করলো না। এটা তার সেই ইস্পাতের ব্রাশ নাকলস। চুলে জেল লাগিয়েছে সে। পুরো ঠোঁটে ক্লার্ক গেবল কায়দায় ঘোপ। সবুজ পেপার সার্জিক্যাল ক্যাপ শোষে নিয়েছে জেল। ফলে আফ্রিকার ম্যাপের আদলে একটা গাঢ় দাগ পড়েছে। এই জিনিসটা আমার মনে আছে। আর গলায় ঝোলানো আল্লাহ লেখা লকেটের কথা। আমার দিকে চোখ কুঁচকে তাকিয়ে আছে সে। আমার অচেনা এক ভাষায় কথা বলে যাচ্ছে, উর্দু মনে হয়। বারবার ওঠানামা করতে থাকা তার কণ্ঠমণির দিকে চলে যাচ্ছে আমার চোখ। তাকে জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল আসলে কত বয়স তার। অনেক কম বয়সী দেখাচ্ছে তাকে, কোনো বিদেশি অপেরার অভিনেতার মতো। কিন্তু আমি শুধু বিড়বিড় করে বলতে পারলাম, মনে হয় ভালোই লড়েছি ওর সঙ্গে, ভালোই লড়েছি ওর সঙ্গে। আসিফকে ঠিকমতো ধোলাই দিয়েছি কিনা জানি না, মনে হয় না। কিভাবে সেটা সম্ভব আমার পক্ষে? কারোর সাথে এটাই ছিল আমার প্রথম মারপিট। সারা জীবন আমি কাউকে একটা ঘুষি পর্যন্ত মারিনি। আসিফের সঙ্গে আমার মারামারির স্মৃতি বিস্তারের দিক দিয়ে বিস্ময়করভাবে উজ্জ্বল। ব্রাশ নাকলস হাতে লাগানোর আগে আমার দিকে ঘুরছিল আসিফ। মনে আছে আমার। দেয়ালে টানানো মক্কা শরীফের পাকানো ছবিওয়ালা জায়নামাজটা একসময় খুলে পড়েছিল। আমার মাথায় এসে পড়ে ওটার ধুলির কারণে হাঁচি এসে গিয়েছিল আমার। আসিফ আমার মুখের আঙুল ঠেসে দিচ্ছে, মনে আছে। ব্যাংচানোর মতো করে সবকটা দাঁত বের হয়ে থাকা, খুন্নি খাওয়া লাল একজোড়া চোখ। একসময় মাথা থেকে পাগড়ি খসে পড়েছে তার। কাঁধ অব্দি লম্বা চুল আলগা হয়ে পড়েছিল। আর শেষটা তো বটেই। একটা একেবারে জলজাল হয়ে আছে আমার সব সময় মনে থাকবে। তবে বেশি মনে আছে এইটুকু,
বিকেলের আলোয় ঝলকে উঠেছে তার ব্রাশ নাকলস। প্রথম কয়েকটা আঘাতের সময় কত শীতল ঠেকেছিল ওগুলো, তারপর রক্তের ছোপে অল্পক্ষণে উষ্ণ হয়ে উঠেছে। একবার দেয়ালের উপর ছুঁড়ে ফেলা হয়েছে আমাকে। দেয়ালে টানানো একটা ছবির পেরেক গেঁথে গেছে আমার পেটে। সোহরাবের আর্তনাদ, তবলা, হারমোনিয়াম, একটা দিলরুবা। দেয়ালের উপর ঠেসে ধরা, নাকলসের খায়ের চোয়াল ভেঙে যাওয়া, নিজের দাঁত গলায় আটকে যাওয়ার অবস্থা। ওগুলো গিলে ফেলা, অসংখ্যবার ব্রাশ আর ফ্লসিং করার কথা ভেবেছি। দেয়ালের ওপর ছুঁড়ে ফেলা, মেঝে লুটিয়ে পড়ে থাকা, আমার মুখের রক্তের স্বাদ অনুভব করা, কার্পেটে লাল দাগ পড়ে যাওয়া, পেটের ভেতর দিয়ে ব্যথার একটা স্রোত বয়ে যাওয়া, আবার কখন শ্বাস নিতে পারবো সেই চিন্তা করা। সেই পুরনো দিনের ছবির সিন্দাবাদের মতো তলোয়ারের লড়াই করার জন্য আমি আর হাসান যেভাবে গাছের ডাল ভেঙে নিতাম, ঠিক সেভাবে পাঁজরের হাড় ভাঙার শব্দ কানে আসা। সৌরভ আর্তনাদ করছে, টেলিভিশন স্ট্যান্ডের কোণে গিয়ে মুখ টুকরে পড়া, আবার সেই ফেটে যাবার আওয়াজ। এবার আমার বাম চোখের নিচে গান, সৌরভের আর্তচিৎকার। আমার চুল চেপে ধরা হাত পেছনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আমার মাথা। স্টেইনলেস স্টিলের ঝিলিক আসছে, আবার সেই ফাটার শব্দ। এবার নাক, ব্যথার ঠেলায় ঠোঁট কোমরে ধরা, তারপর টের পাওয়া আগের মতো ঠিক খাপ খাচ্ছে না ওগুলো। লাথি খাওয়া, সৌরভের চিৎকার। জানি না ঠিক কখন হাসতে শুরু করেছিলাম, কিন্তু হেসেছি। হাসতে ব্যথা লাগছিল চোয়ালে, পাঁজরে, গলায়, কিন্তু আমি এক নাগার হেসেই চললাম। আমি যত জোরে হাসি তত জোরে আমাকে লাথি কষে সে ঘুষি মারে, আঁচড় কাটে। এখানে হাসির কি আছে? প্রত্যেকটা আঘাতের সঙ্গে সঙ্গে গর্জন করছে আছে। আমার চোখে এসে পড়েছে ওর থুতু। সোহরাব চেঁচাচ্ছে, এখানে এত হাসির কি আছে? গর্জে উঠলো আছে। আর একটা পাঁজর ভেঙে গেল। এবার বাম পাশের নিচের দিকে। হাসির ব্যাপার হচ্ছে ৭৫ সালের পর এই প্রথমবারের মতো শান্তিবোধ করছি আমি। হাসছি কারণ আমার মনের কোনো গোপন কন্দরে এইরকম একটা অবস্থারই অপেক্ষা করছিলাম আমি। হাসানের গায়ে ডালিমের রস লাগিয়ে ওকে খেপিয়ে তোলার চেষ্টা করার সেই দিনের কথা আমার মনে আছে। ও কেবল ঠায় দাঁড়িয়েছিল, রসে ভিজে গেলেও কিছুই করেনি। রক্তের মতো লাল রস শার্ট ভেদ করে চলে যাচ্ছিল। তারপর আমার হাত থেকে ডালিমটা নিয়েছে ও, আমার কপালে ভর্তা করেছে ওটা। সন্তুষ্ট হয়েছে এবার। হিস হিস করে বলে উঠেছিল, এখন ভালো লাগছে। আমার ভালো লাগেনি, মোটেই সুখ পাইনি আমি, তবে এখন পাচ্ছি। আমার গোটা শরীর ভেঙে পড়েছে। ঠিক কতটা ক্ষতি হয়েছে সেটা এখনই জানা যাবে না, কিন্তু মনে হচ্ছে সেরে গেছি। অবশেষে সেরে উঠেছি। হাসতে লাগলাম আমি। তারপর সমাপ্তি। এটাই কবরে নিয়ে যাব আমি। মাটিতে পড়ে হাসছি আমি। আমার বুকের ওপর দাঁড়িয়ে আছে আসেফ। আমার মুখ থেকে কয়েক ইঞ্চি দূরে ওর চুলের কুণ্ডলি কাঠামোর ভেতর দেখা যাচ্ছে তার চেহারা উন্মাদের ছায়া। ওর মুক্ত হাতটা আমার গলা পেঁচিয়ে ধরছে, নাকলস পরা হাতটা কাঁধের ওপর তুলে রাখা। মুঠিটা আরো উপরে তুলল সে, আবার আঘাত হানবে। তারপর ব্যাস, একটা ক্ষীণ কণ্ঠস্বর। দুজনই তাকালাম আমরা। প্লিজ আর না। ফরিদার আমাকে দরজা খুলে দেওয়ার সময় এতিমখানার পরিচালকের বলা একটা কথা মনে পড়ে গেল। কি যেন ছিল তার নাম? জামান। ওকে ওই জিনিস থেকে আলাদা করা যাবে না বলেছিল সে। যেখানে যায় ওটা কোমরে গুঁজে তারপর বের হয় সে। আর না। মাস্কারা মিশে যাওয়া দুটো কালো ধারা নেমে এসেছে ওর গাল বেয়ে। রুজ লেফটে দিয়েছে। ওর নিচে ঠোঁট কাঁপছে, নাক থেকে জল ঝরছে। ব্যাস, কুকিয়ে উঠে বলল। কাঁধের ওপর স্থির হয়ে আছে ওর হাত। একবার শেষ মাথা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া গুলতির ইলাস্টিকের ব্যান্ডের শেষ মাথার কাপটা ধরে রেখেছে ওই হাত। কাপে একটা কিছু আছে, চকচকে হলুদ কিছু। চোখ পিট করে রক্ত সরালাম আমি। দেখলাম ওটা টেবিলের পায়ার সেই ব্রাশ বল। আসিফের মুখ বরাবর গুলতিটা তাক করে রেখেছে সৌরভ। আর না আগা, প্লিজ, বলল। ওর কণ্ঠস্বর ফ্যাঁসে কাঁপছে। ওকে ব্যথা দেওয়া থামাও। নিঃশব্দে নড়ে উঠল আসিফের মুখ। একটা কিছু বলতে গিয়েও চুপ করে গেল সে। কি করছো বলে তোমার ধারণা? অবশেষে বলল সে। প্লিজ থামো, বলল সৌরভ। নতুন করে চোখ জলে ভরে উঠেছে ওর, মাস্কারার সঙ্গে মিশে যাচ্ছে। ওটা নামাও হাজারা, হিস করে বলল হাসিফ।
ওটা নামিয়ে রাখো, নয়তো তোমাকে নিয়ে যা করব তার তুলনায় এটাকে মনে হবে স্রেফ কান মলে দেওয়া। ঝরঝর করে জল নেমে এলো। মাথা নাড়লো সৌরভ। প্লিজ আকা, বলল। থামো, নামাও ওটা। ওকে আর ব্যথা দিও না, ওটা নামাও প্লিজ, ওটা নামাও। ব্যাস, ওটা নামাও বলছি। আমার গলা ছেড়ে দিল আসিফ। ঝাঁপিয়ে পড়লো সৌরভের ওপর। সৌরভ কাপ ছেড়ে দিতেই গুলতিটা থি শব্দ করে উঠল, আর্তনাদ করে উঠল আসিফ। এক মুহূর্ত আগেও যেখানে ওর বাম চোখটা ছিল সে জায়গাটা হাত দিয়ে চেপে ধরল সে। আঙ্গুলের ফাঁক গলে দর দর করে রক্ত নেমে এলো। রক্তের সাথে অন্য কিছু, সাদা জেলের মতো। একে বলে ভিট্রিয়াস ফ্লুইড। পরিষ্কার চিন্তা করতে পারলাম আমি। কোথাও এটা পড়েছে, ভিট্রিয়াস ফ্লুইড। কার্পেটে গড়াগড়ি খাচ্ছে আছে। এক পাশে কাত হলো সে। এখনো রক্তাক্ত কোটরের উপর চেপে ধরে রেখেছে হাতটা। চলো যাই, বলল সৌরভ। আমার হাত ধরলো, উঠে দাঁড়াতে সাহায্য করলো আমাকে। শরীরের প্রতি ইঞ্চি জায়গা ব্যথায় বিলাপ করছে আমার। এখনো চিৎকার করে চলছে আসে। যাও, বের হয়ে যাও, চিৎকার করে উঠল সে। টলমল করতে করতে দরজা খুললাম আমি। আমাকে দেখে পাহারাদারদের চোখ ছানা বড়া হয়ে গেল। আমার চেহারা কেমন হয়েছে বোঝার প্রয়াস পেলাম। প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে সাথে পেটে যন্ত্রণা বোধ হচ্ছে। পশতুনে কি যেন বলল একজন প্রহরী, তারপর ঝড়ের বেগে আমাকে পেছনে ফেলা চলা এখনো আর্তনাদ করে আসিফের রুমের দিকে ছুটে গেল। বের হও, চলেছে সে। বায়া, বলল সৌরভ। চলো। হোঁচট খেতে খেতে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলাম। সৌরভের ছোট হাত ধরে রেখেছি। কাঁধের উপর দিয়ে শেষবারের মতো একবার তাকালাম। আসিফের চারপাশ জড়ো হয়েছে পাহারাদাররা। ওর মুখে একটা কিছু করছে। তারপর বুঝতে পারলাম ব্রাশ বলটা এখনো তার চোখের কোটরে আটকে রয়েছে। সারা দুনিয়া দোল খাচ্ছে, এপাশ ওপাশ দুলছে। সিঁড়ি বেয়ে টলমল পায়ে নামতে লাগলাম আমি। সৌরভের ওপর ভর দিয়ে আছি। ওপর থেকে আসিফের চিৎকার অব্যাহত রয়েছে, আহত পশুর আর্তনাদ। বাইরে রোদের আলোয় বের হয়ে এলাম আমরা। সৌরভের কাঁধে হাত দিয়ে রেখেছি। ফরিদকে আমাদের দিকে ছুটে আসতে দেখলাম। বিসমিল্লাহ বিসমিল্লাহ, আমাদের দেখে চোখ জোড়া যেন বড় হয়ে আসতে চাইছে তার। কাঁধের ওপর আমার হাত তুলে দিয়ে কোলে তুলে নিল সে আমাকে। চলন্ত ট্রাকের কাছে নিয়ে এলো আমাকে। বোধহয় আর্তনাদ করে উঠেছিলাম আমি। পেভমেন্টের উপর ওর স্যান্ডেলের টক্কর খাওয়া লক্ষ্য করছি। ওর কালো কড়া কড়া পড়া গোড়ালিতে চাপড় মারছিল ওগুলো। শ্বাস টানতেও ব্যথা পাচ্ছিলাম। তারপর ল্যান্ড ক্রুজারের পেছনের সিটে চাঁদের ওপর তাকিয়ে আছি বলে আবিষ্কার করলাম। রূপালী গদি ছাড়া খোলা দরজার ডিং 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 সংকেত কানে আসছে। ট্রাকের চারপাশে ছুটন্ত পায়ের আওয়াজ। দ্রুত কথা বলছে ফরিদ আর সৌরভ। দড়াম করে ট্রাকের দরজা বন্ধ হওয়ার শব্দ। ইঞ্জিনের সরব হয়ে ওঠা। লাফিয়ে সামনে ছুটল ট্রাকটা। কপালের ওপর কেউ চিৎকার করছে। জানালা দিয়ে ঝলকের মতো গাছপালা সরে যেতে দেখলাম। ফুপিয়ে কাঁদছে সৌরভ। ফরিদ বলেই চলছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ। এমন একটা সময় জ্ঞান হারালাম আমি। দেশ ধোঁয়াশার ভেতর দিয়ে উকি দিচ্ছে চেহারাগুলো। লেপ্টে থাকছে, তারপর আবার মিলিয়ে যাচ্ছে। নিচের দিকে তাকিয়ে আমাকে প্রশ্ন করছে ওরা। সবাই প্রশ্ন করছে, আমি কি আমার পরিচয় জানি? আমার কোথাও ব্যথা লাগছে কিনা? আমি আমার পরিচয় জানি, সারা শরীর ব্যথা করছে আমার। কথাটা ওদের বলতে চাইলাম, কিন্তু মুখ খুললে বলতে গেলেও ব্যথা লাগছে। আমার এটা জানা আছে, কারণ কিছুদিন আগে, সেটা 1 বছর বা 2 বছর বা 10 বছর হতে পারে, গালে রুজ আর চোখে কালসিটে পড়ে যাওয়া একটা ছেলের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম আমি। সেই ছেলেটা, হ্যাঁ, এখন ওকে দেখতে পাচ্ছি। ছেলেটা আর আমি কোনো গাড়িতে ছিলাম। তবে আমার মনে হয় না সুরাইয়া গাড়ি চালাচ্ছিল, কেননা সুরাইয়া কখনোই এত জোরে ড্রাইভ করে না। এই ছেলেটাকে একটা কিছু বলার চেষ্টা করছিলাম আমি। কথাটা বলা বেশ জরুরি বলে মনে হয়েছে আমার। তবে কি বলতে চেয়েছিলাম সেটা বেমালুম ভুলে গেছি, কিংবা কেন কথাটা গুরুত্বপূর্ণ সেটাও। তবে কথা বলতে চাওয়ার কথাটা মনে আছে। এবার সবকিছু ঠিক হয়ে যাবে, নাও হতে পারে। এখন মনে নেই। কোনো কারণে ছেলেটাকে ধন্যবাদ জানাতে চাই আমি। অনেকগুলো চেহারা, সবার মাথায় সবুজ টুপি আমার চোখের সামনে আসছে, আবার মিলে যাচ্ছে। দ্রুত কথা বলে চলছে ওরা। এমন সব শব্দ ব্যবহার করছে যেগুলো আমার অচেনা।
অন্যান্য কণ্ঠস্বর, অন্যান্য আওয়াজ, হর্ন আর সাইরেন কানে আসছে আমার। তারপরে আরো অনেক চেহারা। নিচের দিকে তাকিয়ে আছি। ওদের কাউকে চিনি না আমি, কেবল চুলে জেল লাগানো কার গেবলের মতো গোঁফলা লোকটা ছাড়া। তার মাথার টুপিতে আফ্রিকার ম্যাপের মতো একটা দাগ। মিস্টার সোপ অপেরা স্টার। এটা বেশ হাস্যকর। হেসে উঠতে ইচ্ছে করছে, কিন্তু হাসতে গেলেও ব্যথা লাগছে। জ্ঞান হারালাম আমি। ও নিজের নাম বলল আয়েশা, পয়গম্বরের বউয়ের মতো। ওর পাক ধরা চুলের মাঝখানে স্মৃতি করা, মাথার পেছনে ঝুঁটি বেঁধেছে। ওর নাকটা সূর্যের আদলের একটা গুটলিতে বাঘ হয়ে আছে। চোখে বাইফোকাল থাকায় চোখ ছাড়া অনেক বড় দেখাচ্ছে ওরে। সবুজ জামাও পরেছে ও, হাত জোড়া কোমল। আমাকে ওর দিকে চেয়ে থাকতে দেখে মৃদু হাসল ও। ইংরেজিতে বলল কি যেন। আমার বুকের একপাশে কিসের যেন খোঁচা লাগলো। বেহুশ হয়ে গেলাম আমি। আমার বিছানার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। একে আমি চিনি। শ্যামলা চিপচিপে গরম তার, গালে লম্বা দাঁড়ি, একটা টুপি রয়েছে তার মাথায়। কি নাম এসব টুপির? পাকল। কোনো এক বিখ্যাত লোকের কায়দায় একপাশে কাত করে পড়েছে সে। লোকটার নাম এখন মনে করতে পারছি না। এই লোকটাকে আমি চিনি। কয়েক বছর আগে আমাকে গাড়িতে কোথাও নিয়ে গিয়েছিল সে। একে আমি চিনি। আমার চেহারায় কোনো সমস্যা হয়েছে। বুদবুদের মতো একটা শব্দ কানে এলো আমার। আমি জ্ঞান হারালাম। ডান হাতটা জ্বালা করছে। বাইফোকাল চশমা আর নাকের উপর সূর্যের মতো কুটলিওয়ালা মেয়েটা আমার হাতের উপর ঝুঁকে রয়েছে। একটা স্বচ্ছ প্লাস্টিকের টিউব লাগাচ্ছে। সে বলল, এটা পটাশিয়াম, মৌমাছির হুল ফোটানোর মতো, তাই না? বলল সে। আসলেও তাই। কি নাম মেয়েটার? পয়গম্বরের সঙ্গে কোনো সম্পর্ক আছে? একেও কয়েক বছর আগে থেকে চিনি। মাথার চুলের পনি টেইল করে বাঁধত সে, কিন্তু এখন খোপা বেঁধে রেখেছে। আমার সঙ্গে প্রথম কথা বলার সময় এভাবে চুল বেঁধে রেখেছিল সুরাইয়া। কবেকার কথা সেটা? গেল সপ্তাহে। আয়শা, হ্যাঁ। আমার মুখে কোনো সমস্যা আছে? বুকে আবার খোঁচা মারছে সেই জিনিসটা। চেতনা হারালাম আমি। বালুচিস্তানে সুলাইমান পাহাড়ে রয়েছি আমরা। কালো ভালুকের সঙ্গে কুস্তি লড়ছে বাবা, আমার ছেলেবেলার বাবা, তুফান আগা, পশতুন বীরের বিশাল এক নমুনা। কম্বলের নিচে মিঙিয়ে যাওয়া এই ওই মানুষটা নয়। ওর গাল চুপসে গেছে, চোখ জোড়া ঢুকে পড়েছে কোটরের গর্তে। এক চিলতে ঘাসের উপর গড়াগড়ি যাচ্ছে ওরা। মানুষ আর জানোয়ার হাওয়ায় উঠছে বাবার ছাঁকড়া বাদামি চুল। গর্জন ছাড়ছে ভালুকটা, কিংবা বাবাও হতে পারে। লালা আর রক্ত উঠছে বাতাসে। থাবা আর হাত চলছে। বিকট শব্দ করে জমিনে লুটিয়ে পড়ল ওরা। এখন ভালুকের বুকের ওপর বসে আছে বাবা। ওটার গলায় হাত গলিয়ে দিয়েছে। চোখ তুলে তাকিয়ে আমাকে দেখতে পেল সে। আমিই সে। ভালুকের সঙ্গে লড়াই করছে আমি। জেগে উঠলাম আমি। লিকলিকে শ্যামলা লোকটা আর খাটের পাশে দাঁড়িয়ে আছে। এখন মনে পড়ছে লোকটার নাম ফরিদ। ওর সঙ্গে গাড়ির সেই ছেলেটাও রয়েছে। ওর চেহারা দেখে ঘণ্টাধ্বনির মতো কথা মনে পড়ে গেল আমার। পিপাসে লেগেছে আমার। জ্ঞান হারালাম আমি। বারবার জ্ঞান হারিয়ে চললাম। ক্লার্ক গেবলের মতো গোফওয়ালার নাম ডাক্তার ফারুকি। মোটেই সোপ অপেরা স্টার নয়, বরং মাথা আর গলার সার্জন। যদি আমি বারবার ওকে আরমান্দ বলে ধরে নিচ্ছিলাম। একটা ট্রপিক্যাল দ্বীপের ধোঁয়া ওঠা সোফ সেটে ছিল সে। আমি কোথায় জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, কিন্তু আমার মুখ খুলল না। চোখ কোঁচকালাম, গঙ্গিয়ে উঠলাম। হাসলো আরমান্দ। চোখ ধাঁধানো সাদা ওর দাঁত। এখনই নয় আমির, বলল সে, তবে অচিরেই পারবে। তারগুলো বের করে ফেলার পর ভারী জড়ানো উর্দু উচ্চারণে ইংরেজিতে কথা বলছে সে। তার বুকের ওপর আড়াআড়ি করে হাত রেখে দাঁড়ালো আরমাদ। হাতগুলো লোমশ। বিয়ের সোনার ঘড়ি পরে আছে। নিশ্চয়ই ভাবছো এখন কোথায় আছো তুমি। তোমার কি হয়েছে? এটাই স্বাভাবিক। অপারেশনের পরের এই সময়টুকু সবসময় একটু হতবুদ্ধিকর। আমি যতটুকু জানি বলছি তোমাকে। ওকে তারের কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হলো আমার। অপারেশনের পরের সময় মানে? আয়শা কোথায়? আমার দিকে চেয়ে সে হাসুক। মনে মনে এটাই চাইছিলাম। ওর কোমল হাতের ছোঁয়া পেতে ইচ্ছা করছিল।
ভুরু কোঁচকালো আরমান। একটা ভুরু বেশ ভারী, কি চালে না চালো। পেশোয়ারের একটা হাসপাতালে আছো তুমি, 2 দিন হলো এখানে এসেছো বলে ভালো রকম চটি পেয়েছো তুমি। আমির, এটা আমাকে বলতেই হবে, বলতে হয়। বেঁচে যে আছো এটা রীতিমতো ভাগ্যের ব্যাপার, মাই ফ্রেন্ড। এরপরের এই কথা বলার সময় পেন্ডুলামের মতো এপাশ ওপাশ দোলালো সে তর্জনীটা। বোধহয় তোমার স্প্লিন ফেটে গেছে। তোমার সৌভাগ্য ফেটেছে একটু দেরিতে, কারণ তোমার পেটের গহ্বরে রক্তপাতের লক্ষণ ছিল। জেনারেল সার্জারির ইউনিটের আমার কলিগরা ইমার্জেন্সি স্পেলেক্টমি করতে বাধ্য হয়েছে। আরও আগে ফাটলে রক্তক্ষরণের কারণেই মারা পড়তে তুমি। আমার আইভি লাগানো হাতে মৃদু চাপ দিল সে, হাসল। তোমার 5টা পাঁজরের হাড়ও ভেঙে গেছে। ওগুলোর একটা তোমার নিউমোথোরক্সের কারণ হয়ে দাঁড়িয়েছে। চোখ কষলাম, মুখ খোলার চেষ্টা করলাম। তারের কথা মনে পড়ল। এর মানে লাং ফুটো হয়ে গেছে, বুঝিয়ে বলল আরমান। আমার বাম দিকের একটা প্লাস্টিকের টিউবে টান দিল সে। বুকে তীব্র একটা ব্যথা লাগলো। এই চেস্ট টিউবটা দিয়ে ফুটোটা বন্ধ করে দিয়েছি আমরা। দেখলাম আমার বুকের ব্যান্ডেজের ভেতর থেকে বের হয়ে টিউবটা আধা ভর্তি একটা কন্টেনারের দিকে চলে গেছে। ওটা থেকেই বুদবুদের আওয়াজ আসছিল। অনেক কটা ল্যাক্রেশনের মানে ক্ষত শিকার হয়েছে তুমি। ওকে বলতে চাইলাম কথাগুলোর মানে আমার জানা আছে, আমি একজন লেখক। মুখ খোলার চেষ্টা করলাম, আবার ভুলে গেলাম তারের কথা। সবচেয়ে জঘন্য ক্ষতটা হয়েছে তোমার ওপরের ঠোঁটে, আরমান্দ বলল। তোমার ওপরের ঠোঁটটা একেবারে মাঝ বরাবর দুভাগ হয়ে গেছে। তবে চিন্তার কোনো কারণ নেই, প্লাস্টিক কাজের লোকেরা ওটাকে ভালো করেই সেলাই করে দিয়েছে। ওদের ধারণা বেশ ভালো রেজাল্ট পাওয়া যাবে তোমার কাছ থেকে, যদিও একটা কাটা দাগ থেকে যাবে। এটা ঠেকানোর জো নেই। বাম পাশে একটা অরবিটাল ফ্র্যাকচারও হয়েছে। এটা হচ্ছে চোখের সকেট বোন। সেটাও আমাদের মেরামত করতে হয়েছে। 6 সপ্তাহের মধ্যে তোমার চোয়ালের তারগুলো খুলে ফেলা হবে, বলল আরমান। তার আগ পর্যন্ত লিকুইড আর সেক্সই খেতে হবে। খানিকটা ওজন হারাবে তুমি, কিছুদিন তোমার চেহারা প্রথম গডফাদারের আল পাচিনোর মতো দেখাবে। জোরে হেসে উঠল সে। তবে আজ একটা কাজ করতে হবে তোমাকে। সেটা কি জানো? মাথা নাড়লাম আমি। আজ তোমার কাজ হলো গ্যাস বের করা। সেটা করলেই তোমাকে আমরা লিকুইড খাওয়ানো শুরু করতে পারবো। হাওয়া নেই তো খাওয়াও নেই, বলে ফের হেসে উঠল সে। পরে আয়সা আইভি টিউবিং বদলে দিয়ে আমার কথা মতো খাটের মাথায় দিকটা উঁচু করে দিল। আমার কি হয়েছে সেটা নিয়ে ভাবতে শুরু করলাম। স্প্লিন ফেটেছে, দাঁত ভেঙেছে, ফুসফুস ফুটো হয়ে গেছে, আই সকেট ভেঙে গেছে, কিন্তু জানালার চৌকাঠে একটা কবুতরকে রুটির টুকরো ঠোকরাতে দেখে আরমান্দ বা ডাক্তার ফারুকির বলা অন্য একটা কথা মনে পড়ে গেল। ক্ষতটা তোমার উপরের ঠোঁটটাকে দুভাগ করে দিয়েছে বলে সে ঠিক মাঝ বরাবর হেয়ার লিপের মতো। পরের দিন ফরিদ আর সোহরাব দেখতে এলো আমাকে। আজকে আমাদের চিনতে পারছো? মনে পড়েছে? খানিকটা কৌতুকের ভঙ্গিতে জিজ্ঞেস করলো ফরিদ। আমি মাথা দুলালাম। আলহামদুলিল্লাহ, বলল সে। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আর কোনো বাজে আলাপ নয়, ধন্যবাদ ফরিদ। তার দিয়ে আটকানো মুখে বললাম, ঠিকই বলেছিল আরমান, আমাকে সত্যি গডফাদারের আল পাচিনোর মতো লাগছে। যখনই গিলে ফেলা দাঁতের ফাঁকে জিভ যাচ্ছে, অবাক লাগছে আমার। মানে সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। একটা হাত নাড়ল সে। কিঞ্চিত লাল হয়ে উঠেছে চেহারা। ব্যাস, এটা ধন্যবাদ দেওয়ার মতো কোনো ব্যাপার না, বলল সে। সৌরভের দিকে তাকালো। একটা নতুন জামা পরেছে সে, হালকা বাদামি পিরহান তাম্বান। তার গায়ে যেন একটু বড়ই মনে হচ্ছে। মাথায় খুলির সাথে লেগে থাকা কালো টুপি। নিজের পায়ের দিকে চেয়ে আছে সে। খাটের উপর পড়ে থাকা আইভি লাইন নিয়ে খেলা করছে। আমাদের আসলে ঠিকমতো পরিচিত হয়ে ওঠা হয়নি, বললাম। হাত বাড়িয়ে দিলাম। আমার নাম আমির। প্রথমে আমার হাত, তারপর আমার দিকে তাকালো সে। তুমি সেই আমির আগা, বাবা যার কথা বলেছিল? জানতে চাইল সে। হ্যাঁ। হাসানের চিঠির কথাগুলো মনে পড়ে গেল তোমার সম্পর্কে। ফারজানা জান আর সৌরভকে অনেক কিছু বলেছি।
আমাদের একসঙ্গে বেড়ে ওঠা, খেলাধুলা করা, রাস্তায় দৌড়ানো, আমি আর তুমি মিলে যত রকম দুষ্টামি করেছি সেই সব গল্প। তোমার কাছে আমার একটা ধন্যবাদ দেনা রয়ে গেছে সৌরভ জান, বললাম আমি। তুমি আমার জীবন বাঁচিয়েছ। কিছু বলল না সে, হাত না ধরায় নিজের হাতটা নামিয়ে নিলাম। তোমার নতুন কাপড় আমার পছন্দ হয়েছে, বিড়বিড় করে বললাম। আমার ছেলের এগুলো, বলল ফরিদ। ওর গায়ে এখন আর লাগে না, সৌরভের গায়ে বেশ ভালোই মানিয়ে গেছে বলে বলতে হবে। একটা জায়গার খোঁজ না পাওয়া পর্যন্ত সৌরভ ওদের সঙ্গেই থাকতে পারে, বলল সে। আমাদের বাড়িতে বেশি রুম নেই, কিন্তু আমি কী বা করতে পারি? ওকে তো রাস্তায় ফেলে রাখতে পারবো না। তাছাড়া আমার বাচ্চারা ওকে পছন্দ করে ফেলেছে, তাই না সৌরভ? কিন্তু নিচের দিকেই তাকিয়ে রইল ছেলেটা, হাত দিয়ে টিউবটা নাড়াচাড়া করতে চাইল। আমি আসলে জানতে চাইছিলাম, খানিকটা ইতস্তত করে বলল ফরিদ। ওই বাড়িতে আসলে কি হয়েছিল? তালিবার তোমার মধ্যে কি ঘটেছে? বলা যায় যার যার পাওনাই বুঝে নিয়েছি আমরা, বললাম আমি। মাথা দোলালো ফরিদ, কোনো রকম জোর করলো না। আমার মনে হলো আমরা আফগানিস্তানের উদ্দেশ্যে পেশোয়ার ছাড়ার পরের এই সময়টুকুর মধ্যে আমাদের ভেতর এক ধরনের বন্ধুত্ব হয়ে গেছে। আমিও একটা কথা জিজ্ঞেস করতে চাইলাম। কি? জিজ্ঞেস করতে মন চাইল না, জবাবটা শুনতে ভয় হচ্ছিল। রহিম খান, বললাম। ও চলে গেছে। বুকটা ধক করে উঠল আমার। ও কি? না মানে স্রেফ চলে গেছে। আমার হাতে একটা ভাঁজ করা কাগজের টুকরো আর একটা ছোট ছাপি দিয়ে তুলে দিয়ে চলে গেল। আমি ওর খোঁজ করতে গেলে বাড়িওয়ালা এটা দিয়েছে আমাকে, বলেছে আমরা চলে আসার পর দিনই রহিম খান চলে গেছে। কোথায় গেছে ও? কাঁধ ঝাঁকালো ফরিদ। বাড়িওয়ালার জানা নেই, বলেছে রহিম খান চিঠি আর চাবিটা তোমার জন্য রেখে গেছে। ঘড়ি দেখলো। আমি বরং এবার যাই, বায়া সৌরভ। ওকে কিছুক্ষণের জন্য এখানে রেখে যাবে? জিজ্ঞেস করলাম আমি। পরে এসে নিয়ে যাও। সৌরভের দিকে চোখ ফেরালাম। খানিকক্ষণ আমার সঙ্গে এখানে থাকবে? কাজ ছাকালো সে। কিছু বলল না। অবশ্যই, বলল ফরিদ। সন্ধ্যার নামাজের আগে আগে এসে ওকে নিয়ে যাব আমি। আমার রুমে আরো 3জন রোগী ছিল। 2জন বয়স্ক লোক, একজনের পায়ে কাস্ট লাগানো, আরেকজনের হাঁপানি রোগ, শোঁ করে শ্বাস ফেলছে, আর 15 বা 16 বছরের একটা ছেলে, অ্যাপেন্ডিক্স সার্জারি হয়েছে তার। পায়ে কাস্টওয়ালা বুড়ো অপলক চোখে চেয়ে আছে আমাদের দিকে, একবার আমার দিকে, আরেকবার স্টুলের ওপর বসা হাজারা ছেলেটার দিকে চলে যাচ্ছে তার চোখ। আমার রুমমেটদের পরিবারের সদস্যরা উজ্জ্বল সালোয়ার কামিজ পরা বয়স্ক মহিলা, ছোট ছোট ছেলে মেয়ে, মাথার খুলির সাথে লেপ্টে থাকা টুপি পরা লোকজন হইচই করে যাওয়া আসা করছে। সঙ্গে পাকোড়া, নান, সামোসা, বিরিয়ানি নিয়ে এসছে ওরা। অনেক সময় স্রেফ ঘরে ঢুকে পড়ছে লোকজন। ফরিদ আর সৌরভ ঢোকার আগ মুহূর্তে ঢুকে পড়া লম্বা দাড়িওয়ালা লোকটার মতো একটা বাদামি চাদর গায়ে জড়িয়ে রেখেছিল সে। তাকে উর্দুতে কি যেন জিজ্ঞেস করলো আয়েশা। ওকে এতটুকু পাত্তা দিল না সে। রুমটা তীক্ষ্ণ চোখে জরিপ করলো। মনে হলো আমার দিকে প্রয়োজনের চেয়ে একটু বেশি সময় তাকিয়েছিল সে। নার্স আবার সঙ্গে কথা বলার সময় পর স্রেফ উল্টো ঘুরে বের হয়ে গেছে সে। কেমন আছো? সৌরভকে জিজ্ঞেস করলাম। কাঁধ ঝাঁকিয়ে হাতের দিকে তাকিয়ে রইল। তোমার খিদে লেগেছে? ওই মহিলা আমাকে এক বাটি বিরিয়ানি দিয়েছিল, কিন্তু আমি খেতে পারছি না, বললাম আমি। আর কি বলবো বুঝতে পারছিলাম না। ওটা খাবে? মাথা নাড়ল সে। কথা বলতে চাও? আবার মাথা নাড়ল সে। এভাবে কিছুক্ষণ বসে রইলাম আমরা, নীরব। আমি পিঠের নিচে দুটো বালিশ রেখে উঁচু হয়ে আছে। খাটের পাশে একটা 3 পায়ের স্টুলে বসা আছে সৌরভ। একসময় ঘুমে ঢলে পড়লাম আমি। যখন জেগে উঠলাম দিনের আলো দেখা দিতে শুরু করছে, ছায়াগুলো দীর্ঘ হয়ে এসেছে। এখনো আমার পাশে বসে আছে সৌরভ, এখনো হাতের দিকে চেয়ে আছে। সে রাতে ফরিদ সৌরভকে নিয়ে যাওয়ার পর রহিম খানের চিঠিটা খুললাম। যতক্ষণ সম্ভব দেরি করেছি আমি। চিঠিটা এরকম। আমির জান, ইনশাল্লাহ এই চিঠিটা নিরাপদেই তোমার হাতে গিয়ে পৌঁছবে। আমি প্রার্থনা করছি তোমাকে বিপদের পথে ছেড়ে দিইনি, আর আফগানিস্তানও তোমার জন্য খুব বেশি খারাপ ছিল না। তুমি চলে যাওয়ার পর থেকেই নিয়মিত তোমার জন্য দোয়া করে চলেছি আমি যে সব জানি এতগুলো বছর ঠিকই সন্দেহ করেছো তুমি। ঘটনার পরপরই সংক্ষেপে আমাকে সব বলেছিল হাসান। তোমার কাজটা ভুল ছিল আমির জান,
কিন্তু এটা ভুলে যেও না যে ঘটনাটা ঘটার সময় তুমি একেবারে ছোট ছিলে, অসহায় ছোট ছেলে। তখন নিজের ওপর বেশি অত্যাচার করে ফেলেছো তুমি, এখনো করছো। পেশোয়ারে তোমার চোখের দিকে তাকিয়েই সেটা বুঝতে পেরেছি। আশা করি তুমি এটা কাটিয়ে উঠতে পারবে। আমি আশা করি আফগানিস্তানে তোমার এই আগমনের ভেতর দিয়ে সেই ভোগান্তির অবসান ঘটবে। আমির জান, এতগুলো বছর ধরে তোমাকে আমার মিথ্যে বলে এসেছি বলে আমি লজ্জিত। পেশোয়ারে খেপে ওঠা তোমার জন্য ঠিকই ছিল, জানার অধিকার ছিল তোমার, ছিল হাসানেরও। জানি এতে করে কারো অপরাধের মাত্রা এতটুকু কমে যাচ্ছে না। তবে সেই সব দিনে আমরা যে কাবুলে বাস করেছি সেটা ছিল এক বিচিত্র জায়গা, যেখানে সত্যির চেয়ে ভিন্ন কিছুকে বেশি মূল্য দেওয়া হতো। আমির জান, তুমি বেড়ে ওঠার সময় তোমার বাবা তোমার উপর কতটা রূঢ় ছিল সেটা আমি জানি। তুমি ওর আদর পেতে ব্যাকুল হয়ে কিভাবে কষ্ট পেয়েছো দেখেছি। তোমার জন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কিন্তু তোমার বাবা দুদিকে টানাপোড়েনে বিক্ষত একজন মানুষ ছিল। আমির জান, তুমি আর হাসান, তোমাদের দুজনকে সে ভালোবাসতো, কিন্তু যেভাবে চাইতো সেভাবে হাসানকে ভালোবাসতে পারতো না, খোলামেলা বাবার মতো। সেজন্য তোমার উপর তার বদলা নিয়েছে সে। আমির সামাজিকভাবে বৈধ অর্ধেক, যে কিনা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ আর তার সঙ্গে আসা সাজার অতীত পাপের প্রতিনিধিত্ব করছে। তোমার দিকে তাকালে নিজেকেই দেখতে পেত সে, আর নিজের অপরাধ। এখনো ক্ষেপে আছো তুমি, আমি জানি। এত তাড়াতাড়ি তোমার পক্ষে কথাটা মেনে নেওয়া সম্ভব হবে না, তবে হয়তো একদিন বুঝতে পারবে তোমার বাবা যখন তোমার সঙ্গে রূঢ় হয়েছে তখন আসলে নিজের উপরই রূঢ় হয়েছে। তোমার বাবা তোমার মতোই বিক্ষত একটা সত্তা ছিল আমির জান। ওর চলে যাওয়ার খবরটা যখন পাই তখনকার শোকের গভীরতা আর কষ্ট তোমাকে বোঝাতে পারবো না। আমার বন্ধু বলেই ওকে আমি ভালোবেসেছিলাম, আবার ভালো মানুষ ছিল বলেও, এমনকি একজন মহান সত্তা ছিল সে। এই কথাটাই তোমাকে বোঝাতে চাই আমি। তোমার বাবার বিষাদের ভেতর দিয়ে ভালো, সত্যিকারের ভালো কিছু বের হয়ে এসেছিল। অনেক সময় তার সব কাজের কথা ভাবি আমি। রাস্তার ছেলেদের খাওয়াচ্ছে, এতিমখানা বানাচ্ছে, অভাবী বন্ধুদের টাকা ধার দিচ্ছে। এসবই নিজেকে নিষ্কৃতি দেওয়ার একটা প্রয়াস। আমার বিশ্বাস এটাই ছিল সত্যিকারের নিষ্কৃতি। আমির জান, যখন অপরাধবোধ ভালো কিছুর দিকে তাড়িত করে, আমি জানি শেষ বিচারে খোদা মাফ করে দেবেন। তোমার বাবাকে, আমাকে আর তোমাকেও তিনি মাফ করে দেবেন। আশা করি তুমিও তা করতে পারো। পারলে তোমার বাবাকে ক্ষমা করে দিও, ইচ্ছে হলে আমাকেও মাফ করে দিও। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে মাফ করো। তোমাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি আমি। সত্যি বলতে এই টাকা কটাই বাকি আছে আমার। এখানে আসার পর তোমার খরচের জন্য নিশ্চয়ই কিছু টাকা পয়সা লাগবে। এই টাকা সে খরচের জন্য যথেষ্ট হবে বলে মনে করি। পেশোয়ারে একটা ব্যাংক আছে, ফরিদ চেনে জায়গাটা। টাকাটা সেফ ডিপোজিট বক্সে আছে। তোমাকে চাবিটা দিয়েছি আমি। তোমার আমার বেলায় যাবার সময় হলো। অল্প কটা দিন বাকি আছে আমার। এই সময়টুকু একা কাটাতে চাই। দয়া করে আমার খোঁজ করো না, এটাই তোমার কাছে আমার অনুরোধ। তোমাকে খোদার হাতে হাওলা করে গেলাম আমি। চোখের ওপর হাসপাতালের গাউনের হাতা টেনে আনলাম। চিঠিটা ভাঁজ করে রেখে দিলাম ম্যাট্রেসের নিচে। আমির সামাজিকভাবে বৈধ অর্ধেক, যে কিনা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ আর তার সঙ্গে আসা সাজার অতীত পাপের প্রতিনিধিত্ব করছে। সে কারণেই কি ইউএসএ বাবা আর আমার এমন ভালো সম্পর্ক হয়েছিল ভাবলাম আমি। খুচরো টাকায় আবর্জনা বিক্রি, আমাদের চাকর বাকরের মতো কাজ করা, সাথে সাথে অ্যাপার্টমেন্টে কুড়ে ঘরে আমেরিকান চেহারা। হয়তো আমেরিকা আমাকে দেখার সময় হাসানেরই খানিকটা দেখতে পেত বাবা। তোমার বাবা তোমার মতো বিখ্যাত একটা সত্তা ছিল আমির জান, লিখেছে রহিম খান। কিন্তু বিষাদের ভেতর থেকে ভালো কিছু বের করে আনতে পেরেছিল বাবা। আর আমি কি করেছি? যাদের সঙ্গে বেইমানি করেছি সেই লোকের উপরেই আমার অপরাধ চাপিয়ে দেওয়া ছাড়া। তারপর আবার সবকিছু ভুলে যেতে চেয়েছি। একজন ইনসোমনিয়াক হওয়া ছাড়া আর কি হয়েছে আমি? ঠিক কাজ করার জন্য কি করেছি আমি? নার্সেসে এসে আয়শা নয়, নাম জানি না, এমন এক লাল চুল মেয়ে যখন জিজ্ঞেস করলো আমার মরফিন ইঞ্জেকশন লাগবে কিনা, আমি বললাম হ্যাঁ। পরদিন বেশ সকালের দিকে বুকের টিউবটা খুলে নিল ওরা। আমাকে আপেল জুস দেওয়ার জন্য স্টাফদের ইশারা করলো আরমান।
আমার খাটের পাশে ড্রেসারের উপর জুস রাখার সময় আয়েশার কাছে একটা আয়না চাইলাম আমি। বাইফোকাল চশমাটা কপালের উপর তুলে রেখে জানালার পর্দা সরিয়ে দিল সে। রোদের আলো ভেসে গেল গোটা কামরা। মনে রেখো, বললে সে, কয়েকদিনের ভেতরই আরো ভালো দেখাবে ওটা। গত বছর একটা ইনস্ট্যান্ট অ্যাক্সিডেন্ট পড়েছিল আমার ভাসতে। অ্যাসফল্টের উপর ছেঁচড়ে গিয়ে বেগুন গাছের মতো পিঙ্গল হয়ে গিয়েছিল ওর সুন্দর চেহারাটা। এখন আবার হলিউড মুভি স্টারের মতো সুন্দর হয়ে গেছে ও। ওর আশ্বাসবাণী সত্ত্বেও আয়নার দিকে চেয়ে যেটাকে আমার চেহারা বলে শনাক্ত করার জোর চেষ্টা চলছে, সেটা দেখে দম বন্ধ হয়ে এলো আমার। দেখে মনে হচ্ছে কেউ বুঝি আমার নাকের নিচে একটা এয়ার পাম্প লাগিয়ে সব বাতাস বের করে নিয়েছে। আমার চোখ জোড়া ফলাফলা নীল, সব ছেছে খারাপ দশা হয়েছে আমার মুখের। পিঙ্গল আর নীলের একটা ভুতুরে গোল্লা, খালি ক্ষত চিহ্ন আর সেলাইয়ের ছড়াছড়ি। হাসার চেষ্টা করলাম আমি, ব্যথার একটা তীব্র ঝলক খেলে গেল ঠোঁটের উপর। কিছুদিন এ কাজটা করতে পারবো না আমি। আমার বাম গালের উপর, চিবুকের নিচে, চুলের নিচে, কপালের উপর শুধু সেলাই আর সেলাই। পায়ে কাস্টওয়ালা বুড়ো লোকটা উর্দুতে কি যেন বলল, তার উদ্দেশ্য ফাঁস ঝাঁকিয়ে মাথা নাড়লাম। নিজের চেহারার দিকে ইঙ্গিত করে চাপড় সেখানে দাঁতহীন চড়া একটা হাসি দিল। খুব ভালো, ইংরেজিতে বলল সে। ইনশাল্লাহ। ধন্যবাদ, ফিসফিস করে বললাম আমি। আমি আয়নাটা নামিয়ে রাখার পরপরই এলো ফরিদার সোহরাব। স্টুলে আসন গ্রহণ করলো সোহরাব। খাটের সাইড রেলিং এর উপর মাথা রাখলো। কি জানো, এখান থেকে যত তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবো ততই ভালো, বলল ফরিদ। ডাক্তার ফারুকি বলেছে আমি হাসপাতালের কথা বুঝাইনি, পেশোয়ারের কথা বুঝিয়েছি। কেন, এখানে বেশি দিন নিরাপদে থাকতে পারবে বলে মনে হয় না, বলল ফরিদ। কণ্ঠস্বর নিচু করল, এখানে তালিবানদের বন্ধুরা আছে, তোমার খোঁজ করতে শুরু করবে ওরা। জানালার দিকে চলে গেছে সৌরভ। আস্তে করে ওর হাতের ওপর হাত রাখলাম, কিন্তু মিয়ে গেল। হাতের কাঠ ফেলে স্টুল সহই সরে গেল। আবার জানালার কাছে ফিরে গেল। পেশোয়ারের অস্তাচলগামী সূর্যের আলোয় আকাশ লাল আর পিঙ্গল রঙে নিয়ে উঠেছে। নিচে রাস্তা থেকে লাগাতার হর্ন আর গাধার ঢাক ভেসে আসছে। পুলিশের হুইসেলের শব্দ শোনা যাচ্ছে। লাল আলোয় দাঁড়িয়ে রইল সৌরভ। কাঁচের উপর চেপে রেখেছে কপাল, বগলতলায় ঠেসে দিয়েছে হাতছোড়া। সেরাতে এক পুরুষ সহকারে দিয়ে আমাকে প্রথমবারের মতো হাঁটালো আয়শা। এক হাতে চাকা লাগানো আইভি স্ট্যান্ড আর অন্য হাতে অ্যাসিস্ট্যান্টের কাঁধ আঁকড়ে ধরে একবার সারা রুম ঘুরে এলাম। বিছানায় আবার ফিরে আসতে ঝাড়া 10 মিনিট লেগে গেল। ততক্ষণে আমার পেটের কাঁটাটা দপদপ করতে শুরু করে দিয়েছে। ঘেমে নিয়ে উঠেছি আমি। বিছানায় লুটিয়ে পড়ে হাঁপড়ের মতো হাঁপাতে লাগলাম। কানে বাড়ি মারছে হৃৎপিণ্ডের স্পন্দন। স্ত্রীকে কতটা মিস করছে ভাবলাম। আবার সেই নীরবতার ভেতরেই পরের দিন সারাটা সময় পানজপার খেলে কাটালাম সৌরভ আর আমি। তারপরের দিনও কথা বলিনি বললেই চলে, স্রেফ খেলে গেছি। আমি বিছানায় ঠেস দিয়ে আছি, 3 পায়া স্টুলের উপর বসেও। কেবল আমি ঘরের ভেতর হাঁটলে বা হলের ওপাশে বাথরুমে গেলেই আমাদের রুটিনে ছেদ পড়েছে। সে রাতের শেষের দিকে আমার হাসপাতালের রুমের দরজায় আসফকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। চোখের কোটরে তামার বল। তুমি আর আমি একই, বলেছিল সে। ওর সঙ্গে বেড়ে উঠলেও আসলে তুমি আমার যমজ। পরদিন বেশ সকাল আরমানকে বললাম আমি চলে যাচ্ছি, এখনো ডিসচার্জের সময় হয়নি। প্রতিবাদ করলো আরমান। সেদিন সার্জিক্যাল স্ক্র্যাচ ছিল না ওর পরনে, তার বদলে বাটন ডাউন নেভি ব্লু স্যুট আর হলুদ টাই পরেছিল সে। চুলে আবার জেল ফিরে এসেছে। এখনো তোমাকে ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক্স দেওয়া হচ্ছে আর তোমাকে যেতেই হবে, বললাম। আমার জন্য যা কিছু করেছে সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদের সবাইকে ধন্যবাদ সত্যি, কিন্তু আমাকে যেতেই হবে। কোথায় যাবে, জিজ্ঞেস করলো আরমান। আমার দিকে তাকালেই তাকে আসফের পাঠানো তালিবান খুনি বলে সন্দেহ হচ্ছিল আমার। দুটো জিনিস আমার ভয় বাড়িয়ে তুলল। পেশোয়ারে দাঁড়িয়েওয়ালা লোকের অসংখ্য অঢেল, সবাই চেয়ে থাকে ওকে নিয়ে কি করবে।
জিজ্ঞেস করলো ফরিদ। হাসপাতালের অ্যাকাউন্টিং অফিস থেকে আমাকে আবার গাড়িতে নিয়ে যাচ্ছে ও। ল্যান্ড ক্রুজারের পেছনের সিটে বসে আছে সৌরভ। কাঁচ নামানো জানালা দিয়ে বাইরে চেয়ে আছে, হাতের ওপর চিবুক রাখা। পেশোয়ারাই থাকতে পারবে ও, হাঁপাতে হাঁপাতে বললাম। ওহো, আমি রাগা, পারবে না, বলল ফরিদ। আমার কথায় প্রশ্নটা বুঝতে পেরেছে ও। আমি দুঃখিত, পারলে ভালো হতো, কিন্তু না কি ঠিক আছে ফরিদ, বললাম আমি। চেষ্টাকৃত হাসি দিলাম। অনেকগুলো মুখ ফুসতে হয় তোমাকে। ট্রাকের পাশে পেছনের পায়ের ভর দিয়ে দাঁড়িয়ে আছে একটা কুকুর, লেজ নাড়ছে। কুকুরটা মাথায় চাপড় দিচ্ছে সোহরাব। আপাতত মনে হয় ইসলামাবাদে যেতে হচ্ছে ওকে, বললাম আমি। ইসলামাবাদে যাবার পথে পুরো 4 ঘন্টাই ঘুমিয়ে কাটালাম আমি। অনেকবার স্বপ্ন দেখলাম, বেশিরভাগই নানা ইমোজির জগা খিচুড়ি, রোলোডেক্সের ভেতর ঝলক মেরে চলে যাওয়া কার্ডের মতো স্মৃতির টুকরো টুকরা। আমার 13তম জন্মদিনের অনুষ্ঠানের জন্য সিরকায় মাংস ভেজাচ্ছে বাবা। আমি আর সুরাইয়া প্রথমবারের মতো মিলিত হচ্ছি। পূর্বে সূর্য উঠছে, আমাদের কানে তখনও বিয়ের গানের সুর গুঞ্জন তুলছে। ওর মেহেদি মাখানো হাত আমার হাত ধরে রেখেছে। বাবা যেবার আমাকে আর হাসানকে জালালাবাদের এক স্ট্রবেরি খামারে নিয়ে গেছিল, মালিক আমাদের বলেছিল অন্তত 4 কিলো ফল কিনলে আমাদের ইচ্ছে মতো খেতে পারবো। শেষে আমাদের দুজনেরই পেটের অসুখ হয়ে গেছিল। হাসানের প্যান্টের পেছন থেকে ফোঁটায় ফোঁটায় বরফের উপর ঝরে পড়া রক্তবিন্দুগুলো কত গাঢ়, প্রায় কালো দেখাচ্ছিল। রক্ত খুবই শক্তিশালী একটা জিনিস, বাচ্চা। সুরাইয়ার হাঁটুতে চাপড় দিয়ে বলছিল জমিলা খালা। খোদাই ভালো জানেন, হয়তো এমন হওয়ার কথা ছিল না। বাবার বাড়ির ছাদে ঘুমিয়ে আছি। বাবা বলছে কেবল চুরির পাপই আসল পাপ। যখন মিথ্যে বললে, একজনের সত্যি জানার অধিকার চুরি করলে। ফোনে আমাকে রহিম খান বলছে আবার ভালো হয়ে ওঠার একটা উপায় আছে, আবার ভালো হয়ে ওঠার উপায়। ড্রেসারের ওপরই টেলিভিশন সেট রাখা।